আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্যাসের বেসিক শিখব এবং স্যাসের বেসিক শেখার পরে ওই নলেজ দিয়ে এই সিম্পল ডিজাইনটাকে এইচটিএমএল এবং সিএসএস এ কনভার্ট করব। স্যাস ব্যবহার করা শুরু করার আগে আমাদেরকে স্যাস আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। আমি গুগলে যদি স্যাস লিখে সার্চ দিই একটা ওয়েবসাইট পাবো, সেটা হচ্ছে saslang.com। এই ওয়েবসাইটে ইনস্টল ট্যাবে গেলে আমাদেরকে একটা কমান্ড দিবে সেটা হচ্ছে npm install -g sas। গ্লোবালি স্যাস ইনস্টল করার কমান্ড হচ্ছে এটা। এখন npm আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকা লাগবে, যদি না থাকে তাহলে আপনি Node.js লিখে গুগলে সার্চ দিলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখান থেকে আপনার কম্পিউটারের জন্য রেকমেন্ডেড ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করলেই npm কমান্ড রান করতে পারবেন কমান্ড লাইন থেকে। আমি এই কমান্ডটা কপি করছি এবং আমি cmd ওপেন করব, কমান্ড প্রম্পট উইন্ডোজের জন্য। এখানে আমি যদি npm-v লিখি তাহলে আমাকে একটা ভার্সন দেখাবে। ভার্সন দেখাচ্ছে মানে আমার কম্পিউটারে npm ইনস্টল করা আছে। সো আমি যদি স্যাসের ইনস্টল করার ওই কমান্ডটা এখানে পেস্ট করি, আচ্ছা সামনে একটা বি এসে পড়ছে, Ctrl-V, ওকে। আমি যদি ইনস্টল করার কমান্ডটা এখানে পেস্ট করে এন্টার চাপ দিই তাহলে আমার কম্পিউটারে গ্লোবালি স্যাস ইনস্টল হবে। আমারটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমার কম্পিউটার আগে থেকে ইনস্টল করা, কিন্তু আপনারটা একটু টাইম লাগবে যেহেতু এটা প্রথমবার আপনি ইনস্টল করবেন। আচ্ছা, এরপর ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে আমরা যদি সেমভাবে স্যাসের ভার্সন চেক করি, স্যাস স্পেস -VERSIO1 ভার্সন, আমার এখানে ভার্সন দেখাচ্ছে 1.32.5। আপনার এখানেও হয়তো এটা অথবা এটার সামনের দিকে কোনো একটা ভার্সন দেখাবে আর কি। ইনস্টল করা হয়ে গেলে আমি কমান্ড লাইনটা কেটে দিব, আমার স্যাসের এই ওয়েবসাইটটাও কেটে দিব এবং আমি আমার ডেস্কটপে একটি নতুন ফোল্ডার নিব। ফোল্ডারের নাম দিতে পারি লার্ন স্যাস এবং আমি এই ফোল্ডারটি আমার কোড এডিটর VS কোডে ওপেন করব। VS কোডে ওপেন করার পরে আমি একটি ফাইল বানাই নিতেছি style.scss। এখানে আমরা স্যাস কোড লিখবো এবং এটা CSS এ কনভার্ট হবে। CSS এ কনভার্ট করার জন্য আমাদেরকে কিছু কমান্ড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে VS কোডের টার্মিনাল। আমি এখানে ব্যাশ ইউজ করতেছি, আপনার হয়তো ডিফল্টভাবে উইন্ডোজ কমান্ড প্রম্পট অথবা পাওয়ারশেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সেমভাবে কাজ করবে। এটা ওপেন করার শর্টকাট হচ্ছে Ctrl+tilde, অথবা আপনি যদি কমান্ড লাইন থেকে ওপেন করতে পারেন Ctrl+Shift+P চাপ দিলে এখানে যদি লিখি ইন্টিগ্রেটেড টার্মিনাল, হ্যাঁ এখানে এই যে এই শর্টকাটটা Ctrl+tilde, এটা উইন্ডোজের শর্টকাট, অথবা আপনি এখানে যদি ক্লিক করেন তাতে আপনার এই টার্মিনালটা আসবে। আচ্ছা, সো এখানে আমি আবারও স্যাস ভার্সন লিখি, চেক করি স্যাস আসলে এখানে পাচ্ছে নাকি। VERSION, আমার বানান ভুল হয়েছে, VERSION স্যাস ভার্সন। হ্যাঁ, আমার এই কমান্ড লাইন থেকে স্যাস ব্যবহার করা যাবে। তো এখানে আমরা যে কমান্ডটা ব্যবহার করব SCSS থেকে CSS কনভার্ট করার জন্য সেটা হচ্ছে -watch। আর আপনার কনভার্ট করার জন্য যে সিনট্যাক্স আমাদের ব্যবহার করতে হবে, ইনপুট ফাইলের নাম এরপর কোলন দিয়ে আউটপুট ফাইলের নাম। আমি আপনাদেরকে কমান্ডটা দেখাচ্ছি, ক্লিয়ার লিখলে আমার টার্মিনাল ক্লিয়ার হবে। এরপর আমি লিখব স্যাস স্পেস -watch স্পেস, আমাদের ইনপুট ফাইলের নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা style.scss, এবং আউটপুট ফাইলের নাম দিব আমরা style.css। এই নামটা আমি ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু এই নামটা দিতে হবে আপনি যে ফাইল থেকে কনভার্ট করতে চাচ্ছেন সেই ফাইলটাকে। হ্যাঁ, সো style.css লিখে আমি যদি এন্টার দিই, আমার এই CSS ফাইলটা CSS এ কনভার্ট হবে এবং এই কমান্ডটা চলমান অবস্থায় থাকবে। চলমান অবস্থায় থাকার মানে হচ্ছে আমি যদি স্যাস ফাইলে কোনো চেঞ্জ করি তাহলে এটা সাথে সাথে সেভ দিলে, এই ফাইলটা সেভ দিলে, চেঞ্জ করে সেভ দিলে এই আমার স্যাস কমান্ডটা চলবে এবং আমার স্যাস ফাইলটা CSS এ কনভার্ট হবে, এটা অটো জেনারেট হবে। আপনাকে আরও ভালো মতো দেখানোর জন্য আমি এটাকে ডান দিকে CSS ফাইলটাকে রাখি এবং বাম দিকে স্যাস ফাইলটাকে রাখি। আমি যদি এখানে কোনো স্যাস কোড লিখি, স্প্যান টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, হ্যাঁ আমি সেভ দিলেই এটা অটোমেটিক CSS এ কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমরা স্যাসের কনসেপ্টগুলো শেখা শুরু করি। আমি এখানে সব কিছু মুছে দিব, আমি টার্মিনালটাও আপাতত হাইড করে দিব। কমান্ড চলতে থাকবে কিন্তু আমি হাইড করে দেবো, কেটে দিচ্ছি না, জাস্ট হাইড করে দিচ্ছি।
হাইড করার কমান্ডও সেম, কন্ট্রোল প্লাস টিলটা দিলে এটা হাইড হয়ে যাবে, অথবা এখানে ক্রস চিহ্ন দিলে এটা হাইড হয়ে যাবে, কেটে যাবে না। তবে ডিলেটে ক্লিক করলে আপনার টার্মিনালের প্রসেস কেটে যাবে। আচ্ছা, সো সেসের সবার প্রথমে আমরা যে কনসেপ্টটা শিখব সেটা হচ্ছে ভেরিয়েবলস। সো ভেরিয়েবলস লেখার নিয়ম হচ্ছে আপনি ডলার সাইন দিয়ে যে কোনো একটা নাম দিবেন এবং কোলন দিয়ে একটা ভ্যালু দিবেন। আমার প্রাইমারি কালার হতে পারে লেটস সে 333 হ্যাশ। এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে হ্যাশ 333। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যদি ভেরিয়েবল লিখে সেভ দিই ফাইলটাকে, সিএসএস ফাইলে কিন্তু কোনো আউটপুট আসবে না। এটার কারণ হচ্ছে আপনার এটা কিন্তু ভ্যালিড সিএসএস না, এটা ভ্যালিড সেস। হ্যাঁ, তো এই ভেরিয়েবল ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি আপনার যে কোনো সিলেক্টরে এই ভেরিয়েবলের ভ্যালুটা ব্যবহার করতে পারেন। আমি ধরেন প্যারাগ্রাফের যদি ক্লাস রাখি প্যারা, এবং এটাকে যদি আমি কালার দিতে চাই এই কালারটা, তাহলে আমি এই ভেরিয়েবলটাকে মেনশন করতে পারবো। সিএসএসে জেনারেট হবে এই প্যারাতে এই কালারটা অটোমেটিক পেয়ে যাবে। ভেরিয়েবলের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ভ্যালু একটা নামের ভেতরে সেভ করে রাখতে পারবেন। সেটা কালার নেম হইতে পারে, সেটা আপনার স্পেসিং হইতে পারে, হ্যাঁ, সেটা আপনার ফন্টের নাম হইতে পারে। আমরা ওয়েবসাইটে হেডিংয়ের জন্য বডির জন্য বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করি না? আপনার ধরেন হেডিংয়ের ফন্ট থাকলো লেটো, সেন্স সেরিফ, তো এবং ধরেন আপনার বডিতে ফন্ট নেম থাকলো ওপেন সেন্স। হ্যাঁ, এখন এই দুইটো ফন্টের নাম কিন্তু আমরা ওয়েবসাইটে বানানোর সময় আমাদের সিএসএসে বারবার ব্যবহার করা লাগতো, তাই না? এখন ধরেন আমার প্যারাগ্রাফে, আচ্ছা প্যারাগ্রাফে ফন্ট ফ্যামিলি হবে বডি ফন্ট। আমরা ভেরিয়েবলটাকে রিনেম করে বডি ফন্ট দিয়ে দিই, শুধু বডি দিলে নামটা আসলে বোঝা যাবে না। আচ্ছা, আমরা এই প্যারাগ্রাফের ফন্টের ফ্যামিলি দিলাম বডি ফন্ট, এখানে অটোমেটিক ফন্ট ফ্যামিলিটা এসে পড়বে। এবং হেডিংয়ের ফন্ট ফ্যামিলি লেটস সে H1, H2, H3, H4, এগুলোর ফন্ট ফ্যামিলি দিলাম আমরা। ফন্ট ফ্যামিলি দিলাম হেডিং ফন্ট। হেডিং, এই ভেরিয়েবলটাকে আমি রিনেম করি হেডিং ফন্টে, শুধু হেডিং দিলে নামটা একটু ভুল হয়েছে, ডলার সাইন দিতে হবে নামের আগে। হ্যাঁ, আচ্ছা, আমরা হেডিংয়ের জন্য ফন্ট ফ্যামিলি দিলাম লেটো ফন্ট। এখন ভেরিয়েবলের সবচেয়ে বড় সুবিধাটা আমি আপনাদেরকে দেখাই। এখন প্রজেক্ট করার সময় কোনো একটা সময়ে যে আমার মনে হলো আমি আসলে হেডিংয়ে লেটো ইউজ করব না, আমি আমার হেডিংয়েও ওপেন সোর্স ইউজ করতে চাই, ওপেন সেন্স ইউজ করতে চাই, তখন আমি যদি জাস্ট আমার ফাইলের শুরুর দিকের এই ভেরিয়েবলটাকে রিনেম করে দিই, হ্যাঁ, তাহলেই আমার সিএসএস ফাইল সেভ দিলেই সিএসএস ফাইল যেটা জেনারেট হবে সেখানে কিন্তু যত জায়গায় আমি এই ফন্ট ফ্যামিলির রুলটা ব্যবহার করবো ওটা কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। সেমভাবে কালারও আমি যদি এখানে এটা পরে কোনো কারণে চেঞ্জ করি, ধরেন আমি হেডারেও সেম কালারটা ইউজ করছি, পরে যদি আমি কোনো কারণে এই কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, আমি যদি চেঞ্জ করে যদি আমি সেস কম্পাইল করি, তাহলে আমি যত জায়গায় এই কালারটা আমি মেনশন করব আমার পুরো সিএসএস কোডে সব জায়গায় এটা চেঞ্জ হয়ে যাবে। এটা অনেক আপনাকে টাইম বাঁচাবে সিএসএস লেখার চাইতে। এটা ছিল ভেরিয়েবল। সো নেক্সট আমরা দেখব কিভাবে ইনডেন্টেশন কাজ করে। সিএসএসের ইনডেন্টেশন বোঝার জন্য আমরা একটা নতুন ফাইল নিই এবং index.html ফাইল, এখানে আমরা কিছু ডেমো HTML লিখি, হ্যাঁ, যাতে আমাদের একটু দেখতে সুবিধা হয়। আমি একটি হেডার নিলাম, হেডারের একটা ক্লাস দিলাম হেডার, ভিতরে কন্টেইনার থাকলো, রো থাকলো, কলাম থাকলো, ডট কলাম, কলামের ধরেন বাম দিকে আমার ব্র্যান্ড আছে,
এখানে লোগো থাকলো, আর ডান দিকে আমার ধরেন মেনু থাকলো কিছু। মেনু আমি আইটেমগুলো আমি নাম দিই হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আচ্ছা, সো এই কোডটাকে যখন আমি সিএসএসে কনভার্ট করব, হ্যাঁ, তখন কিন্তু আমি যদি হেডারের ভিতরে কন্টেনারকে টার্গেট করতে চাই, তখন আমি কিভাবে লিখতাম? আমি যদি হেডারের ভিতরে কন্টেনারকে টার্গেট করতে চাই, প্রথমে লিখব হেডার, এরপরে স্পেস দিয়ে লিখব কন্টেইনার, এরপর আমি কন্টেইনারের কিছু স্টাইল লিখব, ম্যাক্স ওয়েট 1000 পিক্সেল, মার্জিন 0 অটো। আবার আমি যখন হেডারের স্টাইল লিখব তখন লিখতে হবে হেডার দিয়ে, এখানে হেডারের জন্য কিছু সিএসএস লিখতে হবে। সেমভাবে আমি যখন হেডারের ভিতরে কন্টেনারের ভিতরে ইউএলকে টার্গেট করতে চাই, তখন আমাকে এই সিলেক্টরটা কপি করে এরপরে ইউএল লিখতে হবে, এটাতে স্টাইল লিখতে হবে প্যাডিং 0, মার্জিন 0। ইউএলের ভিতরে আমি যখন এ ট্যাগগুলোকে লিঙ্কগুলোতে টার্গেট করতে চাবো, তখন আমাকে লিখতে হবে ইউএল স্পেস এ, হ্যাঁ, এরপরে এটাতে দিতে হবে ধরেন টেক্সট ডেকোরেশন নান কালার হ্যাশ 333, হ্যাঁ। এরপর আমি যখন এর হোভার স্টাইল দিতে চাবো, তখন আমাকে লিখতে হবে এ কোলন হোভার, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এবং কালার দিতে পারি আমরা ফ্লাওয়ার ব্লু, এটা একটা নীল কালার, হ্যাঁ। সিএসএস কিন্তু আমরা যখন একটা সিলেক্টরের ভিতরে আরেকটা সিলেক্টরকে টার্গেট করতে চাই, তখন কিন্তু এটি স্পেস দিয়ে পাশাপাশি লিখতে হবে, হ্যাঁ। সো এই কোডটাকে আমি এখন সেসে কনভার্ট করব সিএসএস থেকে। সো দেখি আপনাদের ভালো লাগবে। সো আমি এটাকে কাট করে এটার ভেতরে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলে দিই, যেহেতু আমরা এখানে আসি, আপনি সেস ফাইলের ভিতরে ভ্যালিড সিএসএস লিখতে পারবেন, সেটা কিন্তু খুব ভালোভাবেই কনভার্ট হবে, হ্যাঁ। আমার এখানে হেডার থেকে আমি শুরু করছি, আমি কমেন্টটাকে সিএসএস কমেন্টে কনভার্ট করি, তাহলে আমার সেস ফাইলেও কমেন্ট আসবে। আচ্ছা, শুরুতে আমরা দেখলাম ভেরিয়েবল, এরপরে দেখলাম ইনডেন্টেশন। এখান থেকে হ্যাঁ হেডার, আপনি ভ্যালিড সিএসএস যদি সেস ফাইলে লিখেন, সেটা কিন্তু আপনার সিএসএসে ঠিকভাবে কনভার্ট হবে। সো আমরা ইনডেন্টেশন দেখতে যাচ্ছিলাম, এই রুল থেকে আমি এটুক কাট করে নিচ্ছি এবং এটার ভেতরে এটা নিয়ে নিচ্ছি এবং এটা ডিলিট করে দেব। এদিকে খেয়াল করেন, আমি যখন এই হেডারের ভেতরে কন্টেনারটা রাখলাম, এটা আপনি কিন্তু সিএসএস এভাবে লিখতে পারবেন না, এটা সেসে লেখা লাগবে। সেভ দিলে দেখবেন সেস আমার জন্য অটোমেটিক ওই কোডটা জেনারেট করে দিচ্ছে। আমি যখন একটা সিলেক্টরের ভিতরে ব্র্যাকেটের ভিতরেই আরেকটা সিলেক্টর লিখব, তখন সেস এটাকে সিএসএস যেভাবে কনভার্ট করার দরকার ওভাবেই করে দেবে। সেমভাবে আমার কন্টেনারের ভিতরে ইউএল আছে, আমি ইউএলটাকে কাট করে এখানে পেস্ট করতেছি। সো আমার ডান দিকে দেখা যাবে কন্টেনারের ভিতরে ইউএল এসে পড়ছে। সেমভাবে ইউএলের ভেতরে আমার লিঙ্ক আছে, লিঙ্কটাকে নিয়ে এখানে পেস্ট করলাম, আমার এখানে এসে পড়বে ইউএলের ভিতরে লিঙ্ক, এবং শেষে এটা কি ভুল লিখছি আমি? হ্যাঁ, এখানে অনেক কিছু বেশি আসছে, এটা কেটে দিচ্ছি আমি, শুধু এইটুকু থাকলেই হবে। আচ্ছা, হেডারের ভিতরে কন্টেনারের ভিতরে ইউএলের ভিতরে এর ভিতরে আমি হোভার স্টাইল, তো শেষে এটার হোভার স্টাইল দিতে হবে আমাদের এভাবে একটা %, এরপর লিখবো আমি হোভার, হ্যাঁ। অথবা আমি এটাকেই কপি করে নিয়ে আসি এবং এই এর হোভার যেহেতু, এটাকে আমি n% বানাই দেব। n% বানাই দিলে সেমভাবেই আমি এটাকে এটা দিই 2%। আমি এর ভিতরে অ্যান্ড হোভার দিলে এটা এর হোভার হিসেবে আসবে আর কি, হ্যাঁ। সো ইনডেন্টেশন আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং ইনডেন্টেশনের পাওয়ারও বুঝতে পারতেছেন, আপনার টাইপিং কিন্তু অনেক শর্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা আপনাদের প্রো টিপ দিয়ে রাখি, আপনি যখন এইভাবে নেস্টিং করতে থাকবেন, তখন কিন্তু আপনার নিচের দিকে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের সংখ্যা বাড়তে থাকবে আর কি। সো আপনি যদি পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, সেজন্য কমেন্ট করে রাখতে পারেন। কমেন্ট করে রাখলে এগুলো সিএসএসে জেনারেট হবে না, কিন্তু আপনার নিজের বোঝার সুবিধার জন্য, যাতে আপনি বুঝতে পারেন কোন জায়গায় কন্টেনারের ব্র্যাকেট শেষ হয়েছে, কোন জায়গায় ইউএল শেষ হয়েছে, কোন জায়গায় লিঙ্ক শেষ হয়েছে।
আচ্ছা, নেক্সটে আমরা দেখব সেসের ইম্পোর্ট ফিচার। আমি এই ইম্পোর্টসটাকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। সো ইম্পোর্ট হচ্ছে আপনি আপনার সেস ফাইলে অন্য যে কোনো সেস অথবা সিএসএস ফাইল ইম্পোর্ট করতে পারবেন। হ্যাঁ, এই ইম্পোর্ট করাটা কীভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। এখন ধরেন আমি আমার এই ভেরিয়েবলগুলোকে একটা আলাদা ফাইলে রাখবো। ছোট প্রজেক্টের ক্ষেত্রে আলাদা ফাইল করার দরকার নাই, কিন্তু আপনার প্রজেক্ট যখন বড় হবে এবং আপনার যখন প্রায় 30 থেকে 40টার মতো ভেরিয়েবল থাকবে, তখন আপনাকে নতুন ফাইল সব কিছু আলাদা আলাদা ফাইলে রাখতে হবে, যাতে আপনি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। হ্যাঁ, সো আমি একটা ফাইল বানাইলাম, ফাইলের নাম দিলাম ভেরিয়েবলস। এখানে আপনারা দেখবেন আমি ভেরিয়েবল ফাইলের নামের আগে একটা আন্ডারস্কোর দিছি। এই আন্ডারস্কোর দেওয়ার মানে হচ্ছে যে সব ফাইলের নামের আগে আন্ডারস্কোর থাকবে ওগুলো অন্য কোনো সেস ফাইলে ইম্পোর্ট করা হবে, এগুলোর জন্য আরেকটা ফাইল জেনারেট করা হবে না। যেমন আমি আপনাকে আরও ভালোভাবে বুঝাই, style.scssটা কিন্তু আমি একটা সেপারেট সিএসএস ফাইলে কনভার্ট করবো, style.css এই ফাইলটা আর কি। কিন্তু এই ফাইলটার জন্য আলাদা কোনো আমরা সিএসএস ফাইল জেনারেট করবো না, এটা এই ফাইলে ইম্পোর্ট হবে। আচ্ছা, ইম্পোর্ট করার নিয়ম হচ্ছে অ্যাড সাইন দিয়ে ইম্পোর্ট, এরপরে ফাইলের নাম। আমি এখানে কন্ট্রোল স্পেস চাপ দিলে ভিএস কোড আমাকে ফাইলের নামের হিন্ট দেখাবে। হিন্ট দেখালে আমি ফাইলের নামটা সিলেক্ট করলাম এবং কোলন দিলাম। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি যখন ফাইলের নাম ইম্পোর্ট করতেছি তখন কিন্তু আমার এখানে আন্ডারস্কোর নাই, শেষে .scssও নাই। এটা সেস আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। হ্যাঁ, আপনাকে এটা নিয়ে চিন্তা করা লাগবে না। সো আমি যদি সেমভাবে এখন সেভ দিই, সো আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে এটা কাজ করতেছে, সেভ দিলে এখানে দেখেন কমেন্টটা কিন্তু এই ফাইল থেকে আসতেছে, ভেরিয়েবলস কমেন্টটা। আমি এটা আপাতত কেটে দিই, কারণ ফাইলের নাম যেহেতু ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল রাখার দরকার নেই। এখন এটা যে কাজ করতেছে তার প্রমাণ হচ্ছে আমি এই ফাইলে যে ভেরিয়েবলগুলো রাখছি ওগুলো কিন্তু আমার পরে এই ফাইলে ব্যবহার করছি। হ্যাঁ, এবং সেটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। আমি যদি এই ফাইলটা কমেন্ট আউট করে দিই অথবা কেটে দিই, ধরেন এই ফাইলটা আমি ইম্পোর্ট করলাম না, তখন কিন্তু আমাকে এরর দেখাবে। হ্যাঁ, আমি যদি টার্মিনাল ওপেন করি আমাকে দেখেন এখানে এরর দেখাচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল প্রাইমারি কালার, তার মানে সে ভেরিয়েবলটা পাচ্ছে না আর কি। সো আমি ফাইলটা ফেরত নিয়ে আসি, কমেন্ট আউট করি। কমেন্ট আউট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল+ব্যাকস্ল্যাশ, যারা মনে রাখতে চান। আচ্ছা, সেভ দিই, তাহলে আমার সেস থেকে সিএসএস ফাইল আবার ঠিকভাবে জেনারেট হবে। সো আপনার এরকম মাল্টিপল ফাইল আপনি ইম্পোর্ট করতে পারেন। আপনার ধরেন ইম্পোর্টের জন্য আরেকটা ফাইল হইতে পারে টাইপোগ্রাফি। আমি টাইপোগ্রাফি নামে একটা ফাইল বানাই। ফাইলের ভিতরে কিছু কোড লিখি, বডি HTML, ফন্ট সাইজ 16 পিক্সেল, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, এবং ফাইলটা আমি ইম্পোর্ট করলাম ভেরিয়েবলের ঠিক নিচেই। সো আমার এখানে এটার আগে ওই ফাইলে যেসব SCSS কোড লিখছিলাম সেটা আমার এখানে কনভার্ট হয়ে যাবে এইভাবে। আচ্ছা, সো নেক্সটে আমরা সেসের আরেকটা ফিচার দেখব, সেটার নাম হচ্ছে মিক্সিনস, এবং এটা হবে আমাদের শেষ ফিচার আজকের জন্য, MIXIMS মিক্সিনস। এবং এই চারটা যে ফিচার আমরা দেখলাম, ভেরিয়েবল, ইম্পোর্ট, ইনডেন্টেশন এবং মিক্সিন, যেটা আমরা দেখব, এই চারটা ফিচার দিয়ে আপনি আপনার যে কোনো সেস প্রজেক্ট করে ফেলতে পারবেন। সো মিক্সিন লেখার নিয়ম হচ্ছে অ্যাড মিক্সিন, এরপরে আপনার মিক্সিনের নেম দিতে হবে। মিক্সিনের নেম দিলাম আমরা ধরেন সেন্টার এলিমেন্ট, সেন্টার চাইল্ড এলিমেন্ট। বোঝার জন্য এখানে নামটা সহজে বোঝার জন্য আমি কিছু ড্যাশ দিয়ে দিলাম, সেন্টার চাইল্ড এলিমেন্ট। চাইল্ড এলিমেন্ট আমরা সেন্টার করবো ধরেন ফ্লেক্স বক্স দিয়ে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার ফ্লেক্স, র্যাপ র্যাপ। আচ্ছা, সো এটা ধরেন আমার হেডারের HEADER, হেডারের ধরেন আমার এই রুলটা দরকার, তখন আমি এই মিক্সিনটা ব্যবহার করতে পারবো, অ্যাট ইনক্লুড সেন্টার, মিক্সিনের নাম
দিয়ে সেভ দিলে আমরা নিচের দিকে যাই মিক্সিনের আন্ডারে। সো আমি যখন এই এক লাইন লেখার কারণে এই 4 লাইন এখানে অটোমেটিক এসে পড়বে আর কি। হ্যাঁ, মিক্সিনের সুবিধা হচ্ছে আপনি আপনার কিছু কোড একটা জায়গায় সেভ করে রাখতে পারবেন, এরপরে যতবার আমি এই লাইনটা লিখবো অ্যাট ইনক্লুড সেন্টার, এই মিক্সিনের নামটা আর কি ইনক্লুড দেওয়ার পরে ততবার এই 4 লাইন কোড ওখানে এসে পড়বে আর কি। হ্যাঁ, এখন আপনি ধরেন হেডারের আইটেমগুলো সেন্টার করতে চাচ্ছেন তখন এটাতে লিখবেন। আপনার ধরেন আরেকটা ক্লাস আছে সেকশনের ভিতরে আপনার কন্টেন্টগুলোকে যদি ধরেন আপনি সেন্টার করতে চাচ্ছেন তখন সেকশনে আমি এই জিনিসটা দিয়ে দিব। হ্যাঁ, তখন সেকশনেও এই কোডগুলো অটোমেটিক এসে পড়বে। এটাকে আমরা একটু সুন্দর করে ফেলতে পারি শর্টকাটে। সো দুইটা যেহেতু সেম জিনিস ব্যবহার করতেছে, হেডার এবং সেকশন দুটোর জন্য আমরা এটা ইনক্লুড করে দিলাম এবং দুই জায়গাতে এই জিনিসটা এসে পড়বে। সো মিক্সিনের আরেকটা পাওয়ার হচ্ছে এটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, আমি এটা লিখলে এই প্রপার্টিগুলো এক্স্যাক্টলি আসবে, এটা পাল্টানোর সুযোগ নেই, কিন্তু আমরা ইচ্ছা করলে পাল্টানোর অপশন দিতে পারি। আমরা যদি কিছু প্রপার্টি রিসিভ করি, হ্যাঁ, এই নামের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের পরে ভেরিয়েবল ধরবো আমরা, ধরেন আমরা ডিসপ্লে ফ্লেক্সি রাখবো, ধরেন এই বাকি 3টা প্রপার্টি যাতে আমরা চেঞ্জ করতে পারি। জাস্টিফাই কন্টেন্ট আমরা ফার্স্টেও রাখতে চাইতে পারি, শেষেও রাখতে চাইতে পারি। সো আমরা একটা ভেরিয়েবল নিলাম জেসি শর্টকাটে জাস্টিফাই কন্টেন্টের জন্য, আরেকটা ভেরিয়েবল নেই অ্যালাইন আইটেমস এআই, আরেকটা ভেরিয়েবল নেই ফ্লেক্স র্যাপ। আচ্ছা, সো এই ভেরিয়েবলটা নেওয়ার পরে এই ভেরিয়েবলগুলো আমরা ব্যবহার করব এখানে, এটা ব্যবহার করবো অ্যালাইন আইটেমসের ক্ষেত্রে, ফ্লেক্স র্যাপ ব্যবহার করবো এটার ক্ষেত্রে। হ্যাঁ, এবং আচ্ছা, সো এখন আপনি যখন ভেরিয়েবল ধরবেন তখন এই ভেরিয়েবলের ভ্যালুগুলো এই মিক্সিনে পাস করে দিতে হবে যখন আপনি কল করবেন। যদি পাস না করেন তাহলে আমাদেরকে এরর দেখাবে আর কি। হ্যাঁ, মিসিং আর্গুমেন্ট জেসি, কারণ আমরা জেসি এই ভেরিয়েবলের ভ্যালু পাস করিনি। এখানে কল করছি মিক্সিটা কিন্তু কোনো ভ্যালু পাস করিনি এগুলাতে। সো আমরা ভ্যালু পাস করি। সো ফার্স্টেরটার জন্য আমরা পাস করব সেন্টার, পরেরটার জন্য আমরা পাস করব সেন্টার, পরেরটার জন্য পাস করব র্যাপ। এখন যদি আমরা সিএসএস ফাইলের নিচে চলে যাই, আমি এটা ফিক্সডই ছিল ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্টের জন্য জেসির জায়গায় সেন্টার এসে পড়বে। সেমভাবে অ্যালাইন আইটেমসের জন্য এআই এর জায়গায় 2 নম্বর প্যারামিটারটা সেন্টার এসে পড়বে, 3 নম্বর প্যারামিটারটা র্যাপের জন্য এসে পড়বে র্যাপ। এখন আমি আপনাকে এটার আরেকটা পাওয়ার দেখাই। ধরেন আমি হেডারের জন্য সব কিছু সেন্টারে রাখতে চাই, ঠিক আছে, কিন্তু আমার সেকশনের জন্য আমি সব সেন্টার করতে চাই না। আমার সেকশনের আইটেমগুলো আমি শুরুর দিকে রাখবো অথবা ফ্লেক্স স্টার্টে রাখবো আর কি। তখন আমি এই মিক্সিংটাকে সেমভাবে কল করি ইনক্লুড সেন্টার। আচ্ছা, আমার বেস কোড আমাকে অটোমেটিক সাজেশন দিচ্ছে কারণ আমার 3টা প্যারামিটার আছে, তো এই জন্য আমাকে 2টা কমা দিয়ে 3টা জায়গা বানাই দিছে। আপনার কোঅর্ডিনেটর নাও দিতে পারে। সো এখন আমি ভেরিয়েবলে ভ্যালু পাস করি। সো ফার্স্টের ভ্যালুটা আমি পাস করব ফ্লেক্স স্টার্ট। হ্যাঁ, সেকেন্ডের ভ্যালুটা ধরেন আমি সেন্টারে রাখলাম, থার্ডের ভ্যালুটা আমি রাখলাম নো র্যাপ। সেকশনের ক্ষেত্রে দেখেন আমার এই ভ্যালুগুলো কিন্তু পাস হয়ে গেছে, কিন্তু আমি মাত্র এখানে এক লাইন লিখে এই সবগুলো ভ্যালু যাতে আমার বারবার না লিখতে হয় আমি একটা জিনিস কিন্তু জেনারেট করতে পারতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিক্সিনের সবচেয়ে বড় সুবিধা। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে আমি কিন্তু ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারবো ইচ্ছা করলে। হ্যাঁ, আমি যদি এখানে কোলন দিয়ে লিখি সেন্টার, এটাতে কোলন দিয়ে লিখলাম সেন্টার, এটাতে কোলন দিয়ে লিখলাম র্যাপ, এটা হচ্ছে আমি ডিফল্ট ভ্যালু পাস করে দিলাম ভেরিয়েবলগুলোতে। ডিফল্ট ভ্যালু পাস করলে কি হবে, আমি যদি কোনো ভ্যালু যখন মিক্সিংগুলো কল করব তখন যদি কোনো ভ্যালু পাস না করি তাহলে এই ডিফল্ট ভ্যালুগুলো ব্যবহার করবে। হ্যাঁ, এখন যদি আমি সেভ দিই আমাকে কোনো এরর দিবে না, কারণ এই ভ্যালুগুলোর ডিফল্ট ভ্যালু আছে দেখে সেন্টার র্যাপ, এখান থেকে সে ডিফল্ট ভ্যালু নিয়ে নেবে। যদি কোনোটা ডিফল্ট ভ্যালু না থাকতো তাহলে আমাকে কিন্তু এরর দিত এই লাইনটার কারণে, কারণ আমি কোনো ভ্যালু পাস করিনি। এখন ডিফল্ট ভ্যালু থাকলে হয়তো আপনার পাস করা ভ্যালু দিলে পাস করা ভ্যালু ব্যবহার করবে, যদি কোনো ভ্যালু পাস না করেন তাহলে ডিফল্ট ভ্যালু ব্যবহার করবে। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছেন মিক্সিং। সো নেক্সটে আমরা এই ডিজাইনটাকে সেসে কনভার্ট করার সেস দিয়ে HTML CSS কনভার্ট করার চেষ্টা করব। এই ডিজাইন ফাইলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে আপনারাও আমার সাথে ফলো করতে পারেন। ফিগমাতে আপনি এই লিঙ্কটা ওপেন করলে হয়তো আপনাকে লগ ইন করতে বলবে, আপনার জন্য সম্ভবত এরকম দেখাবে, কারণ আপনি লগ ইন করা নাও থাকতে পারেন। যদি লগ ইন করা না থাকেন তাহলে ফিগমাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অথবা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে আপনার
এই সাইড বার প্লাস এই সাইড বারটা দেখতে পারবেন আর কি। সো আমি এটা কেটে দিচ্ছি। সো এই সাইড বার থেকে আমরা প্রপার্টিগুলো সেভ করে নেব। সো সবার প্রথমে আমার যেটা দরকার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার। আমি এই কালারের কালার কোডটা কপি করতেছি এবং আমার কোড এডিটরে ফেরত যাব। সো এই সব কিছু আমি কেটে দিই। হ্যাঁ, আমার সিএসএস ফাইলটা খালি হয়ে যাক। আমার টাইপোগ্রাফি ফাইলটা, আচ্ছা এটা আমরা রাখতেছি, সমস্যা নেই। ভেরিয়েবল ফাইলটাকে আমরা সব কেটে দিই। ওকে, সো এইচটিএমএল ফাইলটা আমরা ক্লিয়ার করে ফেলি। এখানে টাইটেলটার নাম দিই লার্ন সেস। আমরা সিএসএস ফাইলটাকে আমাদের লিঙ্ক করাই style.scss style.css সরি। ব্রাউজার কিন্তু আপনার SCSS ফাইল বুঝে না, আমাদের CSS ফাইলটাকে লিঙ্ক করে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে লিখি হ্যালো, h1 এর ভেতরে লিখি হ্যালো, এবং এটাকে ব্রাউজারে লাইভ সার্ভার দিয়ে ওপেন করব। আচ্ছা, দেখতে পাচ্ছি হ্যালো। লাইভ সার্ভার হচ্ছে একটা এক্সটেনশন। আপনি আপনার এখানে চাপ দিয়ে VS কোড এডিটরের এরপরে যদি সার্চ দেন লাইভ সার্ভার, এক্সটেনশনটা পেয়ে যাবেন। এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নিলে আপনি যে কোনো ফাইল HTML ফাইলে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিতে পারবেন। তখন সেটা আপনার ব্রাউজারে একটা প্রিভিউ ওপেন হবে, এবং ব্রাউজারের প্রিভিউটা আপনি যখন কোনো চেঞ্জ করে সেভ করবেন সেটা আপনাকে সাথে সাথেই আপডেট দেখাবে। আমি হেল্প পিপল লিখে সেভ করলাম, এটা আমাকে সাথে সাথে আপডেট দেখাচ্ছে। আচ্ছা, সো আমরা ভেরিয়েবল লিখতে যাচ্ছি। শুরুতে এই কালারটা কপি করছি আমি ফিগমা থেকে, এবং ভেরিয়েবলের নাম দিই বিজি কালার। হ্যাশ হবে একটা সামনে। বিজি কালারের জন্য ওই ভেরিয়েবলটা সেভ করলাম। আর কি কালার দেখা যাচ্ছে? আচ্ছা, একটা বেগুনি কালার দেখা যাচ্ছে, এটা আমরা কপি করে নিই। এটার নাম দিই আমরা প্রাইমারি। কালারের নাম যে কোনোভাবে দিতে পারেন, তবে এমনভাবে দিবেন যাতে আরেকজন আপনার কোড দেখে বুঝতে পারে এটা কী করতেছে। টেক্সটের কালার কি পুরোপুরি কালো? না, পুরোপুরি কালো না। একটা কোড, কালার কোড $টেক্সট কালার, এটা সেভ করলাম আমরা টেক্সট কালারের জন্য। আর কোনো কালার কি আমাদের এখানে আছে? এটা আমরা পুরোটা একটা ইমেজ হিসেবে এক্সপোর্ট করবো, আমাদের চিন্তা করার দরকার নেই। আচ্ছা, আর কোনো কালার এখানে দেখতেছি না আমি। এবার আমরা ফন্টটা নিয়ে আসি। এটার ফন্ট ফ্যামিলি কি? আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এলিমেন্টে ক্লিক করলে ওই এলিমেন্টটা সিলেক্ট হবে। এরপর আমি ইন্সপেক্ট ট্যাবে গেলে ফন্ট ফ্যামিলি দেখতে পারবো। ফন্ট ফ্যামিলি হচ্ছে ম্যান রোপ। টাইটেলের ফন্ট ফ্যামিলি কি সেম? হ্যাঁ, টাইটেলের ফন্ট ফ্যামিলি সেম, এখানেও ফন্ট ফ্যামিলি সেম, এখানেও ফন্ট ফ্যামিলি সেম। সো আমি এই ফন্টটা গুগল ফন্টস থেকে নিয়ে আসি। আমি ফন্টের নামটা কপি করি, ম্যান রোপ, এবং এটা আমি গুগলে সার্চ দিই, এবং গুগল ফন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন fonts.google.com থেকে। সেখানে আমি 400টা ওয়েটটা নিব এবং 700 ওয়েটটা নিব। এটা কপি করব এবং এই লাইনটাও কপি করব। সিলেক্ট করে Ctrl+C চাপ দিলে কপি হবে আর কি ক্লিপবোর্ডে। আচ্ছা, আমার কোড এডিটরে ফেরত যাচ্ছি। HTML ফাইলে ক্লিপবোর্ড থেকে পেস্ট করব। Ctrl+V চাপ দিলে ক্লিপবোর্ড থেকে পেস্ট করতে পারবেন, যেহেতু আমরা দুইটা আইটেম একসাথে কপি করছি। সো লিঙ্কটা এখানে পেস্ট করলাম। কোড এডিটরটা একটু বড় করি। সো ফন্টের লিঙ্কটা এখানে পেস্ট করে সেভ দিলাম। HTML-এ কোনো চেঞ্জ হবে না, যেহেতু আমরা এখনও ফন্ট ফ্যামিলি সেট করি নাই। সো টাইপোগ্রাফি ফাইলে যায় আমি আবার Ctrl+V চাপ দিব এবং ফন্ট ফ্যামিলিটা সেট করে দিব। এখানে ফন্ট ফ্যামিলি এখানে সেট করে দিলে এটা আসার কথা, কিন্তু আসে নাই। কারণ হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট typography.scss। আচ্ছা, এখন টাইপোগ্রাফির কোড এসে পড়ছে। আমরা ভেরিয়েবলটাও ইম্পোর্ট করে ফেলি। ভেরিয়েবল এবং টাইপোগ্রাফি ইম্পোর্ট করে ফেললাম, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে। গ্রেট। সো আমরা পরের স্টেপে যাই, সেটা হচ্ছে লেআউট নিয়ে চিন্তা করা। সো HTML ফাইলটাকে আমরা সাজাই ফেলি এই ডিজাইন দেখে। হ্যাঁ, সো ফার্স্টে আমি একটা সেকশন দিব। সেকশনের ভিতরে
দুই পাশে যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট খালি জায়গা আছে, আমরা একটা কন্টেইনার নিই, ডট কন্টেইনার। কন্টেইনারের ভিতরে দুইটা কলম আছে, লেফট এবং রাইট। রো নিতে পারি, নাও নিতে পারি। আমরা বুস্ট্র্যাপের মতো কপি করে একটা রো নিয়ে নিই, সমস্যা নেই। রোয়ের ভিতরে দুইটা ডিভ নিই, লেফট, এবং আরেকটা ডিভ নিই, সেটার ক্লাস দিব আমি রাইট। লেফট কলামের ভেতরে আমার একটা ছোট টাইটেল থাকবে, একটা বড় টাইটেল থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা লিঙ্ক থাকবে। সো আমি প্রথমটা আমি একটা H4 হিসেবে নিই, ডট স্মল টাইটেল, কন্ট্রোল ক্লিক করতেছি, হ্যাঁ, এবং কন্ট্রোল সি চাপ দিতেছি, তাহলে টেক্সটটা কপি হবে এখান থেকে। টেক্সট কপি করলাম, সেমভাবে এটাও কপি করি, এটাকে H1-এর ভিতর রাখবো যেহেতু একটা বড় মেন টাইটেল পেজের, এবং এখানে একটা লাইন ব্রেক আছে, লাইন ব্রেকের জন্য আমরা বিআর ব্যবহার করতে পারি। প্যারাগ্রাফটাকে কপি করতেছি, এটাকে একটা পি ট্যাগের ভিতরে রাখবো, এটাকে ক্লাস নেম দিই আমরা, ক্লাস টাইটেল, শুধু টাইটেল। প্যারাগ্রাফের ক্লাস দেই প্যারা, এবং শেষে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে একটা আমরা ডিভের ভিতরে রাখি, ক্লাস দিই সিটিএ, কল টু অ্যাকশন। এটার ভিতরে আমরা একটা লিঙ্ক এ ট্যাগ নিব, এ ট্যাগের কোনো লিঙ্ক দরকার নেই আপাতত, টেক্সট দিচ্ছি এখানে। এ ট্যাগের ভিতরে একটা আইকন আছে, আইকনটাকে আমরা এসভিজি হিসেবে কপি করব। আইকনটা সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করতে হবে, তাহলে আপনার এলিমেন্টটা সিলেক্ট হবে আর কি। কন্ট্রোল ক্লিক, এরপর রাইট ক্লিক, কপি পেস্ট, কপি অ্যাজ এসভিজি। এসভিজি কপি করে আমরা এ ট্যাগের ভিতরে এসভিজি পেস্ট করে দেব। এটাকে আমরা আরেকটা ট্যাগে ভাগ করে নিতে পারি, স্প্যান প্লাস টেক্সট ডট আইকন, সেটা ডিভ হয়ে গেছে, এটা স্প্যান হবে। সেটাকে আমি এই ট্যাগের ভিতরে দুইটা ক্লাস নিয়ে আলাদা করে রাখলাম যাতে আমাদের সিএসএস লিখতে সুবিধা হয় আর কি। আচ্ছা, সো আমাদের রাইটে জাস্ট একটা ইমেজ থাকবে, ইমেজটা আমরা নিব আমাদের ফিগমা ফাইল থেকে। আমি যদি ডিজাইন ট্যাবে ফেরত আসি এবং বাম দিক থেকে যদি আমি আমার ইমেজটা ফোন মকআপটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে নিচের দিকে আসলে এক্সপোর্টের একটা অপশন পাবেন, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে যেটা লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেটা এক্সপোর্ট হবে আর কি। সেখান থেকে আমি পিএনজি আকারে সিলেক্ট করবো যেহেতু আমার ট্রান্সপারেন্সিটা রাখা রাখবে। এখানে প্রিভিউ দেখতে পারবো কি এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট ফোন মকআপ, এবং আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব, লার্নসেস ডেস্কটপের ভিতরে, এখানে একটা নতুন ফোল্ডার নিব, ফোল্ডারের নাম দিই ইমেজেস। এই ফোল্ডারের ভিতরে আমি সেভ দিব। এটা একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, আমাকে ওই ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিতে হবে আর কি। সো আমি আমার কোড এডিটরে ফেরত যে ইমেজেস যে ফোল্ডারটা বানাইলাম সেটাকে আমার এক্সপ্লোরারে ওপেন করি এবং রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার। আচ্ছা, আমি জিপটা ডিলিট করে দিতেছি, প্রজেক্ট সিঙ্গেল ফোন মকআপ এটাকে কাট করে রুট ফোল্ডারে নিয়ে আসি ইমেজেসের ভিতরে, সাব ফোল্ডারগুলো কেটে দেয়। সো আমার ইমেজেসের ভিতরে একটা ইমেজ ফোন মকআপ, এটাকে আমরা রিনেম করার চেষ্টা করি, যেহেতু ওয়েবসাইটে ব্যবহার করব নামের মধ্যে কোনো স্পেস না থাকে বেটার। এটাকে আমি নাম দিলাম জাস্ট ফোন, ওকে। সো এটাকে আমি এখানে ইমেজেস স্ল্যাশ ফোন, আচ্ছা এটাকে আমি ইমেজটাকে দিয়ে দিচ্ছি। এখন আমরা HTML প্রিভিউ দেখি কেমন আসছে। HTML এরকম আসছে কারণ আমরা কোনো CSS লিখি নাই, সমস্যা নেই। সো এখন আমরা CSS লিখব, সেস লিখব, সেস থেকে CSS জেনারেট হবে আর কি। সো ভেরিয়েবলের মধ্যে আমাদের ছিল তিনটা জিনিস, এই তিনটা আমাদের ব্যবহার করা লাগবে। তো শুরুতে আমরা সেকশনটা নিয়ে নিই, সেকশনের একটা ক্লাস নেম দিই অথবা আইডি নেমও দিতে পারি, হিরো। এই হিরোতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই ডিজাইন থেকে এই কালারটা আর কি, সেটা আমরা অলরেডি কোডে নিয়ে নিছি। ব্যাকগ্রাউন্ড কালার $BG কালার।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সেসের কমান্ডটা বন্ধ হয়ে গেছে, এই জন্য কনভার্ট হয় নাই সেস থেকে সিএসএস ফাইলে। আমি কমান্ডটা আবার চালু করি। এখন দেখতে পাচ্ছি আমার সেসটা কনভার্ট হয়েছে ঠিকভাবে। সো কালারটা ঠিকভাবে আসছে। আমি দেখতে পাচ্ছি উপরে নিচে কিছু স্পেস আসছে, এটা কোত্থেকে আসছে আমি একটু দেখে নিই। আচ্ছা, আমার H4 থেকে আসতেছে এই উপরের মার্জিনটা আর নিচের দিকের মার্জিনটা। সো আমি এক কাজ করবো, আমার টাইপোগ্রাফি ফাইলে যায়, একটা টাইপোগ্রাফি তো থাকতে পারে, এখানেও থাকতে পারে, সমস্যা H1 H2 H3 H4 মার্জিন 0 প্যাডিং 0 এভাবে দিয়ে দিলাম। এটা এমন হয়ে গেল। আমার সেকশনটা আমি ফুল হাইট রাখবো, হাইট 100 VH, সেটা যাতে উপর থেকে নিচে পুরোটা জায়গা দখল করে। এটা একটা পুরোটাকে একটা সেকশন হিসেবে বানাবো আর কি। এটা কাজ করছে ঠিকভাবে। এখন আমরা আমাদের কন্টেইনারের সাইজটা একটু নিয়ে আসি। ধরেন আমাদের এই বক্সটার ভিতরে দুই পাশে খালি জায়গা রাখবে, এটাকে আমরা কন্টেইনার হিসেবে ধরছি আর কি। এটার যদি আমরা উইথ দেখতে চাই তাহলে নিচের দিকে এই নীল রঙে দেখতে পাচ্ছি 1110 পিক্সেল। সো এটার আমরা উইথ দিই 1110 পিক্সেল, মার্জিন 0 একটু ভুল হয়ে গেছে, এটা আমাদের হিরোতে হবে না, এই জিনিসটা উইথটা হবে আমাদের কন্টেইনারে। কন্টেইনারে এই উইথটা দিলে বাকি সব কিছু কন্টেইনারের ভিতরে সেন্টার হিসেবে থাকবে। সো কন্টেইনারের ভেতরে আমাদের আছে রোটাকে আমরা উইথ দিব 100%। এটা একটু উল্টাপাল্টা আসতেছে, এরকম আসার কথা না, তো আমরা যদি ইন্সপেক্টে যাই চেক করি তাহলে বোঝা যাবে আর কি কেন এমন আসতেছে। কন্টেইনারের উইথ দেওয়া আছে আমার 1100 পিক্সেল, বাট এখানে এই জিনিসটা তো আসলে 1100 পিক্সেল দখল করতেছে না, এটা কেন? আমরা হিরোটাকে হাইট 100 VH উইথ দিই 100%। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ওইটা কন্টেইনার হিরো এর ভিতরে কন্টেইনার। আচ্ছা, আমরা এখানে পিক্সেল উইথে ভুল করছি, 1100 পিক্সেল হবে, এখানে আমরা 110 পিক্সেল দিছি। এখন ঠিক আছে, আমরা এটাকে কেটে দিলে দেখা যাবে সব কিছু সেন্টারে আছে। আচ্ছা, সো আমাদের লেআউটে বাম দিকে থাকবে ইমেজ, ডান দিকে থাকবে টেক্সট। সো আমরা রোতে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেব। ডিসপ্লে ফ্লেক্স দিলে এটা পাশাপাশি আসবে, পাশাপাশি আসার পরে সেটাকে আমরা সেন্টারও করব। ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস সেন্টার, সেটা সেন্টার হয়ে গেছে। এখন আবার আমাকে এই পুরো সেকশনটাকে আবার স্ক্রিনের মধ্যে সেন্টার করতে হবে। সো আমার পুরো সেকশনটা হচ্ছে এই সেকশনের ভিতরে কন্টেনার হচ্ছে জাস্ট উপরের জায়গাটুকু দখল করছে। সো আমি কন্টেনারটাকে হিরোর ভিতরে সেন্টার করব। সেমভাবে তাইলে আমি যদি এই দুইটা লাইনকে কপি করে নিয়ে হিরোর মধ্যে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার পুরো কন্টেনারটা হিরোর ভিতরে সেন্টার হয়ে যাবে। সেখানে দুইটা লাইন যেহেতু রিপিট হচ্ছে, আমরা এটাকে একটা মিক্সিংয়ের ভিতরে রাখতে পারি। হ্যাঁ, মিক্সিংয়ের জন্য আমরা একটা ফাইল করতে পারি, অথবা আমি আমাদের প্রজেক্ট যেহেতু ছোটো, আমার সেস ফাইলের শুরুতে একটা মিক্সিং দিয়ে দিব। সেন্টার চাইল্ড দিলাম, এখানে জাস্ট দুইটা রুল রাখলাম। আমরা জাস্ট প্রপে এখনই না গেলাম, সিম্পলে থাকার চেষ্টা করি। সো এখানে ওইটা ইনক্লুড করবো, অ্যাড ইনক্লুড নাম। সো উপরেও সেমভাবে এই জিনিসটা ইনক্লুড করে দেবো, আমার সিএসএস ফাইলে ঠিকভাবে জেনারেট হয়ে যাবে এবং এটা সেন্টারে থাকবে। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের প্রজেক্ট বলতে গেলে কিন্তু মোটামুটি শেষ।
সেসে আমি যে কয়টা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেগুলো কিন্তু সবগুলো আমরা ব্যবহার করছি। হ্যাঁ, ভেরিয়েবল ব্যবহার করছি, মিক্সিং ব্যবহার করছি, ইনডেন্টেশনও ব্যবহার করছি। সো নেক্সটে আমি এই ডিজাইনের যেটা করতাম আর কি, ফন্ট সাইজ আর স্পেসিংগুলো একটু ম্যানেজ করতাম, প্লাস ইমেজ আর এই দুইটা কলামের স্পেসিংটা ঠিক করতাম। বাকি সব কিছুর কাজ কিন্তু মোটামুটি শেষ। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আশা করি আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাকে উত্তর দিব ইনশাআল্লাহ। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে আরও জানাতে পারেন আপনি কোন বিষয় নিয়ে জানতে চান। সো আমি ওগুলোর উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।